বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 187 মৃত্যু, টানা পঞ্চম দিন 12,000-এর বেশি নতুন রোগী, শনাক্তের হার 28.96। সাপ্তাহিক ছুটির সুযোগে ঈদের 5 দিন আগেই ঘরমুখো মানুষের স্রোত, বাস, ট্রেন ও লঞ্চের স্বাস্থ্যবিধি উপেক্ষা। কোরবানির হাটে পশুর দাম বেশি হাঁকছেন বিক্রেতা, কমার অপেক্ষায় ক্রেতা, স্বাস্থ্যবিধি নিশ্চিতে নেই নজরদারি। কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুপারিশ না মানলে কঠোর ব্যবস্থা। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 155 রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। লিটনের সেঞ্চুরি, সাকিবের 5 উইকেট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় আরও 187 জনের মৃত্যু হয়েছে, তবে টানা পঞ্চম দিনের মতো 24 ঘন্টায় শনাক্ত 12,000-এর বেশি রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.96%। টানা 5 দিন পর দেশে করোনায় মৃত্যু নামল 200-র নিচে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 187 জনের। এর মধ্যে পুরুষ 113 ও নারী 74 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 68, খুলনায় 39, চট্টগ্রামে 36, রাজশাহীতে 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 17,465 জনে। মৃত্যু কমলেও টানা পঞ্চম দিনের মতো করোনা শনাক্ত হয়েছে 12,148 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.96%। বিশেষজ্ঞরা বলছেন, ঈদে বাড়ি ফেরা যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণের আর কোনো পথ খোলা নেই। সবাই যেহেতু বাড়িতে যেতেই চায়, স্বাস্থ্যবিধি মেনে যদি যায়, লকডাউন যদি আমরা তুলেও দেই, আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো স্বাস্থ্যবিধিটা যদি মানি, দূরত্ব বজায় রাখি, মাস্ক পরি, তাহলে হয়তো কিছুটা রক্ষা পাবে। জোর করে যাদেরকে আটকে রাখতে চাওয়া হয়, তারা কেউ আটকে থাকতে চায় না, তারা বাড়িতে যেতেই চায়। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 8,536 জন। এতে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 9,14,343 জনে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের 5 দিন আগে থেকেই ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। গাবতলী, মহাখালী সহ বেশিরভাগ টার্মিনাল থেকে দ্বিগুণ 3 গুণ বেশি ভাড়া দিয়ে লোকাল বাসে যেতে হচ্ছে তাদের। প্রায় একই অবস্থা ট্রেনেও। লোকাল ট্রেনগুলোয় অতিরিক্ত ভিড়ের কারণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনার ভয় উপেক্ষা করে ছুটির দিনে সকালেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে হাজির হন যাত্রীরা। এদের কেউ কেউ আগে টিকিট কেটে রাখলেও বেশিরভাগই টিকিটের জন্য জড়ো হন কাউন্টারের সামনে। টিকিট না পেয়ে বাধ্য হয়ে লোকাল বাসে রওনা হন অনেকে। কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আমাকে এমনি স্বাভাবিক ভাড়া 500 টাকা, 2 সিট আমাকে এখন 2500 টাকা নিচ্ছে। টিকিটই তো নাই, টিকিট আগে বিক্রি হয়ে গেছে। বাসে অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও মানছে না কেউ। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে ভ্রাম্যমাণ টিম কাজ করছে বলে জানায় গাবতলী ট্রাফিক পুলিশ। যদি এই ধরনের আমাদের পরিলক্ষিত হয়, আমরা যদি সেটা বুঝতে পারি বা কনফার্ম হয়ে যে হ্যাঁ সে বেশি লোক নিচ্ছে বা স্বাস্থ্যবিধি মানছে না, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এদিকে সকাল থেকে ভিড় রয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। বরাবরের মতোই আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে কাটা নিয়ে অভিযোগ করেন যাত্রীরা। সাইটটাতে একটু সম্ভবত প্রবলেম ছিল, বাট পরবর্তীতে আর সমস্যা হয় নাই। লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট নিয়েও রয়েছে নানা অভিযোগ। এছাড়াও নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। শুধু সিট ছাড়া টিকিট নিয়ে ওরা চলে আসতেছে, স্ট্যান্ডিং টিকিট শুধু দিচ্ছে। এখানে যেহেতু লোকাল যাত্রীরা স্বাভাবিকভাবে, আপনি জানেন বাংলাদেশের প্রতি গণবসতি স্বল্প দূরত্বের জায়গায় একজন নেমে যায়, তারাও সেখানে একটু কিছুটা স্বাস্থ্যবিধি অনুসরণ একটু ব্যত্যয় ঘটবে, সেটাও আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ শতভাগ টাইট দেওয়ার জন্য। রাজধানী সদরঘাট টার্মিনালেও ভোরে ঢাকামুখী লঞ্চগুলোয় ছিল যাত্রীর ভিড়, সেখানেও উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন শিথিল করা ঈদ করতে ঢাকা ছেড়ে বিভিন্ন জেলায় ছুটছে মানুষ। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
ফেরি লঞ্চেও বাড়ি ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় সকাল থেকে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে ওপারের সড়কে প্রায় 7 কিলোমিটার যানজট দেখা গেছে দুপুর পর্যন্ত। এদিকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে গরুবাহী ট্রাক আটকা পড়ে 3 দিনে 20টি গরু মারা গেছে বলছেন ব্যবসায়ীরা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট যেন তিল ধারণের ঠাঁই নেই। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এভাবেই বাড়ির পানে ছুটছে মানুষ। শুক্রবার সকাল থেকেই এই ঘাটে ঢল নামে দক্ষিণাঞ্চলগামী মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে ছেড়ে যায় এক একটি ফেরি ও লঞ্চ। ব্যক্তিগত গাড়ির চাপে ঘাট এলাকার 5 কিলোমিটার জুড়ে দেখা দেয় তীব্র যানজট। লকডাউন ছেড়ে দেওয়াতে তো আমরা এখন গ্রামের বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদটা অন্তত পালন করতে। সবার সাথে তো ঈদ করার জন্য গ্রামে যাচ্ছি। স্বাস্থ্যবিধি বলতে তেমন কোনো নাই, মানে এক একজনের সাথে একজন ঠেলাঠেলি করে চলতেছে। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের উভয় পাশেই ছিল যানবাহনের চাপ। সকালে দৌলতদিয়া ঘাটের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। সবচেয়ে বেশি বিপাকে পড়ে গরুবাহী ট্রাক। শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে আটকা পড়ে 250 গরুবাহী ট্রাক। গত 3 দিনে ঘাট এলাকায় গরমে কমপক্ষে 20টি গরু মারা গেছে বলে দাবি ব্যবসায়ীদের। মাত্র 6টি ফেরি থাকায় চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। আমাদের গরু 3-4টা মারাও গেছে। আমরা এখন 8-এ যা পৌঁছাবো। এখন স্যার এখানে ফেরি সমস্যা। আমরা অন্তত 200 গরুর গাড়ি সিরিয়ালে পড়ে আছি। পশুবাহী যে ট্রাক দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের এই ট্রাকগুলি চিটাগাংমুখী এবং এই রুট ব্যবহার করতেছে, যার জন্য আমাদের এই অতিরিক্ত ব্যাগ 6টা ফেরি দিয়ে ব্যাগ পেতে হচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়ে ঘরমুখী মানুষের চাপ। সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে এলেঙ্গা পর্যন্ত 15 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজট। কালকে রাতে 11টা বাজে গাড়ি চলছে, বন্ধু বাড়িতে যা পৌঁছতে পারেনি। 12-13 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো যমুনা শুধু পারাতে পারতেছি না। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে তৎপর হাইওয়ে পুলিশ। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পুরো দমে বেচা কেনা শুরু না হলেও জমে উঠেছে গাবতলীর স্থায়ী গরুর হাট। শুক্রবার সকাল থেকে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো, যদিও দাম বেশি হাঁকছেন ব্যবসায়ীরা। তবে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে একেবারেই সচেতন নন ক্রেতা বিক্রেতা কেউই। নেই প্রশাসনের নজরদারিও। গাবতলী পশুর হাটে এবার সবচেয়ে দামি গরু কুষ্টিয়ার যুবরাজ আর বরিশালের বিগ বস। বিক্রেতারা এই দুটি গরুর দাম হাঁকছেন 16 লাখ টাকা করে। পুরোদমে হাটের কার্যক্রম শুরু না হলেও শুক্রবার সকাল থেকে দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। বিক্রেতারা আশা করছেন এবার গরুর বিক্রি হবে তুলনামূলক বেশি। 2 বছর ধরে পারছি আমি এখন নিয়ে আসছি গাবতলী হাটে বিক্রি করার জন্য। দাম চাচ্ছে 16 লক্ষ টাকা। দাম চাইছে 16 লাখ টাকা বরিশালের বিগ বস। সে গত বছর একদমই কিনলাম, এখন তো অনেক হাই প্রাইস। তার মধ্যে করোনার এমন একটা প্যান্ডামিক সিচুয়েশন, এই কারণে আর কি মানুষ হেরফের খাচ্ছে যে বাজেটের জন্য আর কি। এবারের হাটে গরুর চাহিদা তুলনামূলক বেশি। অন্যদিকে ছাগলের ব্যাপারীদের চলছে মন্দা। গেছে বাজে করলা ছিল, কিন্তু অনেক ভালোই বেচা কিনেছে। আর এইবার তো আর হিসাবে 3 দিন আছে, 3-4 দিন আছে। যাই হোক, অনেক কিনা বেচা নাই, কাস্টমারই নেই। 100 ছাগল আনছিলাম, প্রায় 10-15টা বিক্রি হয়েছে, আর বিক্রি হবে আছে, কাস্টমার কম এখন। পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তবে বেশিরভাগ ক্রেতাই বলছেন গরুর দাম চড়া। বাজেটের ভিতরে গরু মিলাইতে পারতেছি না। মনে হইতেছে যেমন 1 লাখ টাকার গরু 2.5 লাখ টাকা চাইতেছে। অস্বাভাবিক দাম বৃদ্ধি। আমি এটা 66,000 দিয়ে কিনছি, দাম এখনো বেশি আছে, তবে মনে হয় কমবে। ক্রেতাদের মধ্যে মাস্ক পরার প্রবণতা দেখা গেলেও বিক্রেতারা একেবারেই মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। তাই বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা রোধ সহ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশের কলকারখানার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সুপারিশ করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে নতুন আইন প্রয়োজন হলে সেটিও বিবেচনায় নেওয়া হবে জানালেন জাতীয় কমিটির সদস্যরা। রানা প্লাজা ধস ও তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ব্যাপক প্রাণহানির পর দেশে তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করতে চাপ বাড়ে বিশ্ববাজারের ক্রেতাদের। এ লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোগের কারণে অনেকটাই পাল্টে যায় চেহারা। তবে অন্যান্য খাতের শিল্প কারখানা চলছে নানা ঝুঁকির মাঝে। সম্প্রতি নারায়ণগঞ্জে ও মগবাজারে অগ্নি দুর্ঘটনায় উঠে আসে সেই দুর্বলতা। দাবি উঠে নিরাপত্তা নিশ্চিতের।
এমন বাস্তবতায় কারখানার অগ্নি দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান করে ২৪ সদস্যের জাতীয় কমিটি গঠন করে সরকার। শুক্রবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা বলেন, দেশের কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের বিদ্যমান অবস্থা বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করবেন তারা। সেই সাথে কারখানার মালিকরা যাতে এসব সুপারিশ মেনে চলেন সেটিও নিশ্চিত করা হবে। ইমিডিয়েট একটা ইন্সপেকশন করে আইডেন্টিফাই করার কি সেই কারখানাটা কি কমপ্লায়েন্ট নাকি ওখানে কাজ করতে হবে, কতটুকু কমপ্লায়েন্ট, এই হবে আমাদের স্বল্প মেয়াদিতে আমাদের কাজ। এটা তো আপনার ওভারনাইট করা যাবে না। ইনফ্যাক্ট স্বল্প মেয়াদিটাও কিন্তু আপনার সময় লাগবে সারা বাংলাদেশ যদি, কিন্তু আমরা শুরু করতে চাই আর আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই কাজটা আমরা শুরু করব। এছাড়াও শিল্প কারখানাগুলোই নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে কোনো ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন হলে সেটিও বিবেচনায় নেবে জাতীয় কমিটি। আমাদের এখন কমপ্লায়েন্স করতেই হবে এবং এরপরে যখন আমরা একটা রিকমেন্ডেশন নিশ্চয়ই যাবে, রিকমেন্ডেশন অনুযায়ী সরকার নিশ্চয়ই ডিসিশন নিবে। তবে আমি মনে করি যে আমাদের একটা প্রতিষ্ঠান করা দরকার। আমরা ইমিডিয়েটলি কি করা যায়, কিভাবে করা যায়, এই বিষয়গুলি সিদ্ধান্ত নিতে হবে আমাদের। কারণ ইন্সপেকশন করতে গেলে আমি বললাম 5 জন নিয়ে যে চলেন ইন্সপেকশন করি, তাহলে তো হবে না। বিশ্ববাজারে দেশের শিল্প প্রতিষ্ঠানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং কারখানায় কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে যদি কোনো আইন প্রণয়নের প্রয়োজন দেখা দেয় সেটিও বিবেচনায় নেবে জাতীয় কমিটি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে ট্যাক্স হলিডে সুবিধা পাচ্ছে ওষুধের কাঁচামাল অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই উৎপাদন করা শিল্প। 2032 সাল পর্যন্ত এই খাতকে কর্পোরেট করের আওতামুক্ত রাখছে এনবিআর। কর্মকর্তারা জানান শিগগিরই এ সংক্রান্ত এসআরও জারি করা হবে। উদ্যোক্তারা বলছেন এই সুবিধার ফলে দেশের ভোক্তাদের কম মূল্যে ওষুধ পাওয়ার অধিকার সুরক্ষিত থাকবে। দেশে ওষুধের বাজার প্রায় 26,000 কোটি টাকা, যার সিংহভাগ উৎপাদন করছে দেশীয় কোম্পানিগুলো। পাশাপাশি বিশ্বের 160 দেশে রপ্তানি হচ্ছে। তবে ওষুধের কাঁচামালের বাজার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। বিভিন্ন সংস্থার হিসেবে দেশে ওষুধের কাঁচামালের বাজার প্রায় 13,000 কোটি টাকা, যার 85 ভাগই আমদানি করতে হয়। আমদানি নির্ভরতার কারণে উৎপাদন খরচ যেমন বেড়ে যায়, রপ্তানিতেও প্রতিযোগিতার সক্ষমতা কমে যায়। তাই দেশেই কাঁচামাল উৎপাদনে আগ্রহ দেখান উদ্যোক্তারা। উদ্যোক্তাদের আগ্রহে 2018 সালে প্রণয়ন করা হয় এপিআই নীতিমালা, যেখানে 2016-17 থেকে 21-22 অর্থবছর পর্যন্ত এই খাতকে ট্যাক্স হলিডে সুবিধা দেওয়ার বিধান করা হয়। পরের বছরগুলোতে 2টি শর্তের ভিত্তিতে সুবিধা অব্যাহত রাখার কথা বলা হয়। দীর্ঘদিন পর এই সংক্রান্ত এসআরও জারি করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমাদের দেশের যে জনগণ 16 কোটি, আজকে 16 কোটি জনগণ, তাদের যে ওষুধের রিকোয়ারমেন্ট, নতুন পেটেন্টেড যে প্রোডাক্টগুলো আসবে সেই প্রোডাক্টগুলো আমাদের দেশে অ্যাভেলেবল করার জন্য যে আমাদের সক্ষমতা অর্জন করা দরকার, এগুলো অর্জন হইলে দেশের লোককে প্রথমে আমরা এই সার্ভিস যেটা আমরা এখন দিই এটা আমরা ইনশিওর করতে পারি। নাও কাম টু দ্য নেক্সট পার্ট, হোয়াট এলস উই ক্যান এক্সপোর্ট। এদিকে এই খাতের বিকাশে মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই পার্ক করছে সরকার, যেখানে প্লট পেয়েছে 40 কোম্পানি। বিনিয়োগ হবে 2,000 কোটি টাকা, কর্মসংস্থান হতে পারে 25,000 জনের। উদ্যোক্তারা বলছেন দ্রুত এই পার্ক বাস্তবায়ন হলে $100 বিলিয়ন বৈশ্বিক বাজারে অংশগ্রহণ বাড়বে বাংলাদেশের। দেশের যে সম্পত্তিটা কিনবেন এটা আমি ব্যাংকে লোন দেওয়ার জন্য কিন্তু এটা মর্গেজ দিতে পারবে না, তারা এনওসিও দেবে না যতক্ষণ পর্যন্ত 100% টাকা শোধ না হবে। মালিকানাও দেবে না, বা মালিকানা পর্যায়ে কিন্তু যে আমাদেরকে একটা এনওসি দেবে যে হ্যাঁ বা এত কোটি টাকা দিয়ে জমিটা কিনেছে, ল্যান্ডটা কিনেছে। উদ্যোক্তারা বলছেন এসব নীতি সুবিধার পাশাপাশি উৎপাদিত মানসম্মত এপিআইয়ের দেশে ব্যবহার নিশ্চিতেও উদ্যোগ নিতে হবে সরকারকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিটনের সেঞ্চুরির পর সাকিবের 5 উইকেট, তাতে প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের করা 276 রানের জবাবে 121 রানে অল আউট হয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের জয় 155 রানে। লিটন 102, আফিফ করেছেন 45 রান। সাকিব ছাড়া উইকেটের দেখা পেয়েছেন সাইফুদ্দিন, শরীফুল ও তাসকিন।
হারারের উইকেটে প্রথম 10 ওভার পেসারদের সামলানো কঠিন। দেখে শুনে 2 ওভার মেইডেন দিয়েও মুক্তি মেলেনি। তামিম ফিরেছেন শূন্যতে। নিজের প্রথম বলে সাকিবের দুর্দান্ত শট, হতাশা মুছে ফেলার আত্মবিশ্বাস পেয়ে যান তাতে। তবে কাজে লাগেনি, 19 রানে ফিরেছেন ক্যাচ দিয়ে। ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব পড়ে লিটন মিঠুনের উপর। দুজনের জুটি 25-এর বেশি যেতে পারেনি। মিঠুনের মতো সৈকতও উইকেট ছুঁড়ে এসেছেন। 74 রানে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন মহাবিপদে, তখন ক্রাইসিসম্যান মাহমুদুল্লাহ ভরসা দেন। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে লিটন সেট হয়ে বোলারদের ভুগিয়েছেন। 8 ইনিংস পর 50-র দেখা পেয়ে যান। ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল্লাহ, সেই ভুল করেননি লিটন। 110 বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি। শেষ 10 ওভারে রান যখন দ্রুত তুলতে হবে তখনই ফেরেন লিটন। তবে শেষ 8 ওভারে 67 রান আসলো আফিফের কল্যাণে। তার ব্যাটে 35 বলে 45, মিরাজ করেছেন 26। বাংলাদেশের স্কোরবোর্ডে রান 276। মন মতো শুরু এনে দেন 2 পেসার। সাইফুদ্দিন ফেরান মারুমানিকে, তাসকিনের শিকার মাধভিরে। টেইলর মায়ার্সের পার্টনারশিপ গড়ার প্রচেষ্টা সফল হতে দেননি শরীফুল। আর টেইলরকে সাকিব ফেরালে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাকিবের ঘূর্ণি চলেছে ম্যাচ জুড়ে। ক্যারিয়ারের 3য়বার নিয়েছেন 5 উইকেট। 274 উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন সাকিব। তাতে স্বাগতিকরা অল আউট 121 রানে। 102 রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন লিটন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্টের পর ওয়ানডে সিরিজের শুরুতেও লিটন দাস ঝলক। বাজে শুরুর পর টাইগার ওপেনারের অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। তার 102 রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় অতিথিরা। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ 4 ইনিংসে এটি 3য় সেঞ্চুরি লিটন দাসের। হারারে টেস্টেও প্রথম প্রতিরোধ এসেছিল তার ব্যাটে। ওয়ানডে সিরিজের শুরুতে আবারও লিটন ক্লাসিকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। বাজে পারফরম্যান্সের কারণে যিনি বাদ পড়েছিলেন সবশেষ শ্রীলঙ্কা সিরিজের 3য় ম্যাচে। সবুজ উইকেটে বাড়তি বাউন্সে দিনের শুরুতে এলোমেলো তামিম সাকিবদের মতো হাই প্রোফাইলরা। পরিস্থিতি বুঝে রক্ষণ কৌশলের পুরোটা প্রয়োগ করেছেন লিটন। ছেড়েছেন প্রচুর বল। 78 বলে তার সংগ্রামী 50 টেস্ট হিরো মাহমুদুল্লাহর সাথে 93 রানের জুটি গড়ে ম্যাচে রেখেছেন টাইগারদের। 74 রানে 4 উইকেট হারানো অতিথিরা সময়ের সাথে ফিরেছে নিয়ন্ত্রণে। চাতারা মুজারাবানিদের স্লো বাউন্সার সফট হ্যান্ডের সামলে ওয়ানডেতে নিজের 4র্থ সেঞ্চুরি তুলে নেন লিটন। টাইগার ওপেনারের পাল্টা আক্রমণে ছত্র খান জিম্বাবুয়ে। পেস অ্যাটাক, ফিল্ডারদের জেদ হয়েছে হাসপাতাল পর্যন্ত। স্লগ ওভারের ছক কষামাত্র শুরু করেছে ম্যানেজমেন্ট। ঠিক তখনই লিটনের বিদায়। কিন্তু ততক্ষণে যে কাজ অনেকটাই গুছিয়ে দিয়েছেন টাইগার ওপেনার। 2020 সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা 3 ওয়ানডের 2টিতে সেঞ্চুরি। মাঝে 8 ম্যাচে রান করার পর প্রিয় প্রতিপক্ষের বিপক্ষেই রানে ফিরলেন। ক্যারিয়ারের 4 সেঞ্চুরি 3টি জিম্বাবুয়ের বিপক্ষে। তাতে কি সাকিব, তামিম, মুশফিকদের না থাকার দিনে দায়িত্ব নিচ্ছে নতুনরা। আপাতত এটাই সুখবর টাইগার ক্রিকেটের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।